91 লক্ষ মানুষের নাম বাদ বাংলায় এসআইআর প্রক্রিয়ার পর। এটা তো মানে যখন এসআইআর শুরু হয়েছে তখন থেকেই দুটো দল লক্ষ্য করছিল কে কাকে কত কাদা ছোড়াছুড়ি করবে আর কে কার কত ভোট কাটবে। তখনই প্রথমেই আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ১ কোটিরও বেশি লোক বাদ যাবে। সেখান থেকে কিছু কম লোক বাদ গেছে। এখন সঠিক কি বেঠিকভাবে বাদ দিয়েছে সেটা আমি বলতে পারবো না। কারণ আমি তো এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নই। তবে দেখতে পেলাম কিছু এখন ক্যান্ডিডেট হয়েছে, অনেকেই তার লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়েছেন বা তাদের নামটা বাদ গেছে, অ্যাডজুডিকেশনের মধ্যে গেছে। ফলে তাদেরকে আবার আমরা সেটা ট্রাইব্যুনালের সঙ্গে সেখানে অ্যাপিল করে এবং সেটা সমাধান হয়েছে। এখন সেখানে যদি এই আর তো কটা দিন ওনারা সময় দিচ্ছেন, বেশি দিন তো সময় দিচ্ছেন না। লাস্ট ডেট অফ নমিনেশন এই অবধি বোধহয় সময় আছে। এখন তার মধ্যে যাদের নাম নেই তারা যদি অ্যাপিল করতে পারেন, অ্যাপিল করে সেখানে যদি জজ সাহেবরা সেই অ্যাপিলটাকে শুনে করে নিতে পারেন, আমার মনে হয় কম সংখ্যা, আমার মনে হয় না যে ৯১ লক্ষ লোকই বাইরের লোক। এটা আমি অতটা মেনে নিতে পারছি না। আমার কোথাও যেন একটা মানে বাধা হচ্ছে। কারণ যারা এসআইআর প্রক্রিয়ার মধ্যে ছিলেন, তারা নিজেরাই অর্ধেকের বেশি অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত বা একদমই শিক্ষিত নয়। কাগজে কলমে শিক্ষিত। কিন্তু দেখা যাচ্ছে যে কাজটা ঠিক করতো, নামের বানান ভুল করছেন, বাবার নামের জায়গায় উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়েছেন। এই করে অনেক চ্যাটার্জি এসব অনেক রকম আ মানে বাংলা বানান যা ইংরেজি বানানের সঙ্গে মিলছে না। এরকম অনেক কিছু ভুলভ্রান্তি করেছিলেন। ফলে সেইগুলো যদি ওই অ্যাডজুডিকেশন এর মধ্যে যায়, তো সেক্ষেত্রে খুবই দুঃখজনক ব্যাপার হবে যে আজকে মানে হয়তো দেখুন তাদের বংশ পরম্পরা এইখানে রয়েছে। সবাই যে কাঁটাতার পেরিয়ে ৭২ বা ৭৪ বা ৯০ এর পরে এসেছে তা নয়। হয়তো ৭২ সালের অনেক পূর্বে কাঁটাতার পেরিয়ে অনেকেই চলে এসছে। ১৯৬৫ সালে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের ৬৪ সালে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের লোকেরা এসছে। তার বাড়ির ৩ টে ছেলের আজকে কিন্তু তালিকায় নেই। তো সেই ক্ষেত্রে এবং দেখা গেছে যার বাড়ির কোনো কেউই ওপার বাংলার সঙ্গে যুক্ত নেই, তাদেরও অনেক গেছে বাদ। তো যেরকম মৃত মানুষ জেগে উঠেছিল সেগুলোকে যেমন বাদ দেয়া গেছে সেটা যেমন একদিকে ঠিক কথা। আবার জ্যান্ত মানুষকে মৃত বলে চিহ্নিত করে দেয়া, এটা এসআইআর যেটা প্রক্রিয়াকরণের মধ্যে যারা রয়েছে তাদের ভুল। প্রক্রিয়াটার ভুল নয় কিন্তু। আপনার কাছে একটা শেষ প্রশ্ন। আপনি যেভাবে এই এসআইআর এ অ্যাডজুডিকেশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, সেই জায়গায় এই অ্যাডজুডিকেশনের নিরপেক্ষতা বজায় রাখতে তো সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করেছেন। এই অ্যাডজুডিকেশনের তালিকা যাচাই করছেন বা ভেরিফিকেশন করছেন তো অ্যাডজুডিকেশনের এই দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল অফিসাররা। তাহলে সেখানেও কিভাবে নিরপেক্ষহীনতা? একজন জুডিশিয়াল অফিসারকে রাস্তার মধ্যে ঘিরে যদি মারা হয়, তারা নিরপেক্ষটা কতক্ষণ থাকবে? তাদেরও তো বাচ্চা-কাচ্চা আছে। ফলে যে চাপ সৃষ্টি করবে তার পক্ষেই করবে। তো সেই ব্যাপারটা হতেই পারবে। নিরপেক্ষতা রাখতে গেলে যে আ মানে স্বাধীনতাটার দরকার পড়ে, যে সাহসিকতাটার দরকার পড়ে দেখাবে কি করে? তাহলে জুডিশিয়াল অফিসারদের প্রভাবিত করা হচ্ছে এমনটাই বলছেন? হতেই পারে, হুমকি দেওয়া হচ্ছে? হতেই পারে। হুমকি তো চোখের সামনেই দেখতে পেলে। তো এরকম হতেই পারে। না হওয়ার তো কিছু নেই। তাদের ফোন নাম্বার পেতে ২ মিনিট সময় লাগবে। তাহলে